আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পেঁয়াজে কিছুটা স্বস্তি ফিরলেও আলুর বাজার এখনো চড়া। পর্যাপ্ত যোগান সত্ত্বেও কমেনি সবজির দাম। মাছ নিয়েও আছে ক্রেতাদের অভিযোগ। আইনজীবী সাইফুলের লোহাগাড়ার বাড়িতে 2 উপদেষ্টা। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। হত্যার দ্রুত বিচারের আশ্বাস। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। রাজনৈতিক শক্তি প্রদর্শন করতেই বিনা সুদে ঋণের ফাঁদ পাতেন মোস্তফা আমিন। ঢাকায় মানুষ এনে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে এই টাকাগুলা মানুষকে ঋণ হিসাবে দিব বিনা সুদে। মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল আলম। সাংবিধানিক দায়িত্বে থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি সরেনি আন্তর্জাতিক মহলে বললেন ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ সম্মেলনে মিত্র দেশগুলোর সমর্থন প্রত্যাশা। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি। ফিফা দ্য বেস্ট 2024 পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ফুটবলারদের তালিকা প্রকাশ। ভিনি, রদ্রির সাথে রয়েছেন মেসিও। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। 2 সপ্তাহ পর বাজারে আসবে মুড়ি কাঁটা পেঁয়াজ। আগের মজুত করা পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন গৃহস্থরা। তাই বাজারে হঠাৎ বেড়েছে হালি পেঁয়াজের যোগান, কমেছে দামও। তবে আলুর দাম কমার লক্ষণ নেই। নভেম্বরে কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, আরও তো হিমাগারে নজরই দিচ্ছে না প্রশাসন। দেশে পেঁয়াজ এবং আলুর দাম নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্রেতাদের যে দীর্ঘশ্বাস সেটি ভারী হচ্ছিল। রাজধানীর কারওয়ান বাজারে আমরা ছুটির দিনে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা যেটি জানালেন, যেহেতু আর কিছুদিন পরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু হয়ে গেছে, এর মধ্যে কয়েকদিন পরে মুড়ি কাটা পেঁয়াজ আসলে ঘরে তোলা হবে, সে কারণে আসলে গৃহস্থের কাছে দেশি পেঁয়াজের যে মজুতটি ছিল সেটি তারা বাজারে ছেড়ে দিয়েছে। গত সপ্তাহে দেখা গেছে আমরা দেশিটা 600-620 টাকা পাল্লা ছিল, মানে 125 টাকা 24 টাকা কেজি। আজকে বর্তমানে দেখা গেছে যে ওটা আয়া পড়ছে 110 টাকা 15 টাকা কেজি। আলুর দাম নিয়ে কিন্তু একেবারেই দীর্ঘশ্বাস, এটি আসলে বাজারে আসলে খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। পাল্লার হিসেবে কিনতে গেলে কারওয়ান বাজারে আলুর কেজি পড়ছে 72 টাকা, এলাকার বা পাড়া মহল্লার দোকানে সেই দাম গিয়ে চলে যাচ্ছে 75 টাকা বা 76 টাকা। সরকার ইচ্ছা করলেই এটা মনে হয় করে না, মানে বাজার কন্ট্রোলের জন্য কাজ করে না। কাজ করলে ঠিকই বাজার কন্ট্রোল হয়। বেচা গেলে নাই, দাম বেশি হলে মানুষ খাইতে চায়, জিনিস 5 কেজি 1 কেজি 2 কেজি। সরবরাহ পরিস্থিতির আরও বিস্তারিত জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলির তালুকদারের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি পাবনা শহরের বড় বাজারে। পাবনাতে কিন্তু পেঁয়াজের বাজারটা বর্তমানে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলেই ক্রেতারা বলছে। তার কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছে যে আর কিছুদিন পরেই আগাম জাতের যে পেঁয়াজ, যেটাকে আমরা মুড়ি কাটা পেঁয়াজ বলে থাকি, সেই পেঁয়াজটা বাজারে আসবে। যে কারণে যে সকল কৃষক হালি পেঁয়াজ মজুত করেছিল সেই পেঁয়াজগুলো এখন বাজারে বিক্রি করতে শুরু করেছে। পেঁয়াজের আমদানিটা একটু সব দিক দিয়েই একটু বেশি হচ্ছে, যার কারণে পেঁয়াজের দামটা একটু কমতেছে। আমদানি বন্ধ থাকার কারণে আলুর বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে পাবনায়। ক্রেতারা যেটি বলছে, আলুটা তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে গিয়েছে। কোনো কিছু খাওয়া না থাকলে আমরা আলু ভর্তা ডাউল দিয়ে খেতে পারতাম। তো এখন যে বাজারের পরিস্থিতি, আমাদের আলু আমাদের কিনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চলে যাচ্ছি দিনাজপুরের সহকর্মী মুরাদ ইমাম কবিরের কাছে। ধন্যবাদ।
আমি দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরের হিলি কাঁচা বাজারে। ভারতের স্লট জটিলতায় গত দুই দিন ধরে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এরপরে গত বুধবার থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি পুনরায় শুরু হয়েছে। বন্দর দিয়ে প্রচুর পরিমাণে আলু এবং পেঁয়াজ আমদানি হচ্ছে, এর প্রভাবও কিন্তু পাইকারি বাজারে পড়েছে। পেঁয়াজের দাম কমছে কিন্তু আলুর দাম কমে না। আলু ইন্ডিয়ানটা বিক্রি হচ্ছে 65 আর দেশিটা বিক্রি হচ্ছে 70। 1 কেজি আলু বা পেঁয়াজ 1 কেজি কিনতে গেলেই তো হিমশিম খেয়ে যাচ্ছে, আর বাকি বাজার কি দিয়ে করবো আমরা। এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে এবং হিলি কাঁচা বাজার থেকে সবশেষ। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আশানুরূপ কমছে না সবজির দাম। অন্যদিকে নদী, নালা, খাল, বিলের পানি কমে যাওয়ায় দেশি জাতের মাছের যোগান বেড়েছে, কিন্তু এর সুফল পড়েনি দামে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে থরে থরে সাজানো আছে শীতকালীন সবজি। বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা কেজি। শিম, টমেটো, গাজর, নতুন আলু আপাতত নিম্নবিত্তের সাধ্যের বাইরে। সবচেয়ে কম দামে মিলেছে পেঁপে, মূলা, ফুলকপি, বাঁধাকপি, কেজি 50 টাকা। ব্যবসায়ীরা জানালেন, চাহিদা অনুযায়ী পাইকারি বাজারে সবজি মিলছে না। অন্যদিকে আহরণ কমে যাওয়ায় বাজারে ইলিশের সরবরাহ কম। স্বাদ নিতে কেজি প্রতি ক্রেতাদের গুনতে হচ্ছে 2000 টাকা পর্যন্ত। চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া 250 টাকা কেজির নিচে মিলছে না কোনো মাছ। এতে নাকাল সীমিত আয়ের ক্রেতারা। ফুলকপি কিনতাম 70 টাকা, এখন আছে 50 টাকা। লেবু কিনতাম 60 টাকা আলি, আজকে কিনছি 40 টাকা আলি। এখন তো সবজির মৌসুম, কিন্তু প্রত্যেকটা সবজির দাম অত্যাধিক বেশি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আসলে বাজারেরটা খুশি না, কারণ কোনো কিছুরই দ্রব্যমূল্যের কোনো দামই কমেনি এখন পর্যন্ত। আগে যা ছিল তার চেয়ে আরও বেশি হচ্ছে। বাজার মনিটরিং মনে হচ্ছে অভাব আছে এখানে। শীতকালে তো মাছের দাম আরও কম থাকা উচিত ছিল, দেশি মাছ আসে, সেই রকম তো কোনো লক্ষণ নেই। পলিথিন ব্যাগের ব্যবহার কমে এসেছে, উৎপাদন পর্যায়ে অভিযান চলমান বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব তপন কুমার। সকালে নিউ মার্কেট কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে কথা জানান তিনি। সারা দেশে 166টি মনিটরিং টিম কাজ করছে। 349টি প্রতিষ্ঠানকে 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে জানান সচিব। জব্দ করা হয়েছে 40,608 কেজি পলিথিন ব্যাগ। সচিব জানান, অভিযানের পাশাপাশি পলিথিন ব্যাগের বিকল্প নিয়েও কাজ করছে সরকার। জরিমানার টাকা প্রায় 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে এবং পলিথিনের ব্যাগ যেটিকে জব্দ করা হয়েছে তার পরিমাণও 40,608 কেজি। তার মানে একটা বড় ফিগার এখানে, 40,608 কেজি। তো এই কার্যক্রম কিন্তু সারা দেশব্যাপী চলছে। মোবাইল কোর্টের কার্যক্রম চলমান রয়েছে। ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 10টায় মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কীটনাশকের গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ, পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। স্বস্তির বিষয়, ছুটির দিনে শিল্পনগরী বন্ধ থাকায় ঘটেনি কোনো হতাহত। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ, আগুন আবার বাড়ার সম্ভাবনা নাই। আপনারা যেটুকু দেখছেন ড্যামিং কাজ চলতেছে, একটু ধোঁয়া ওড়ে আগুন শেষে এটা থাকে, ড্যামিং কাজ চলছে, আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। শাহিদ, সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আগুন কি পুরোপুরি নির্বাপন করা গেল? দেবাশিস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে গোডাউনটিতে হেকিম বাংলাদেশ লিমিটেড নামে, সেই গোডাউনে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। এটি একটি কীটনাশক তৈরিকারী কোম্পানির যে কাঁচামাল থাকে, সেই কাঁচামালগুলো এখানে সংরক্ষণ করা ছিল এই গোডাউনটিতে। এখানেই আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন লাগে। তবে সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিবানোর কাছে হাত দেওয়ার কারণে আশপাশের যে শিল্পনগরী এলাকার আশপাশের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, সেই ভবনগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এর আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আগুন লাগার পরপর প্রথমে 2টি ইউনিট, পরে 4টি ইউনিট এবং তারপরে টোটাল 11টি ইউনিট এখানে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত দেয় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি এখনো তদন্ত করা হবে বলে জানিয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে তারা এই বিষয়ে একটি তদন্ত করবেন। তদন্ত করে আগুনের সূত্রপাতের উৎস কি সেটি বিষয়ে তারা জানতে চাইবেন। তবে যেহেতু এটি একটি কীটনাশক
তৈরিকারী প্রতিষ্ঠানের গোডাউন ছিল এবং এখানে কাঁচামাল ছিল, তাই আগুনের সাথে সাথে কিন্তু এই যে ধোঁয়ার সাথে বিষাক্ত গ্যাসের একটি বিষয় আমরা কিন্তু যারা কাজ করছিলাম তারা লক্ষ্য করেছি। দেবাশিস, ধন্যবাদ শাহিদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম আদালত এলাকায় হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়ায় গেছেন সরকারের 2 উপদেষ্টা। সকালে সেখানে গেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সাইফুলের গ্রামের বাড়ি পুটি বিলায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা সহ উপস্থিত সবাই। পরে 2 উপদেষ্টা বলেন, সাইফুল হত্যার সাথে যাঁরাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান খালিদ হোসেন ও বিধান রঞ্জন রায়। পরে নিহত সাইফুলের পরিবারকে সমবেদনা জানাতে আমিরাবাদ এলাকায় বাসভবনে যান এই 2 উপদেষ্টা। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, সেটা ব্যক্তি হোক সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। সহকর্মী শহীদুল সুমন আছেন চট্টগ্রামের সাতকানিয়ায়, সরাসরি যাব তার কাছে। সুমন, 2 উপদেষ্টা গেছেন সাইফুলের পরিবারের সাথে দেখা করতে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেবাশিস তার পরিবারের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন। আপনি জানেন যে 1 কোটি টাকার একটি সহায়তার ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা এবং সেই সাথে আজকে 7 লাখ টাকার মতো আসলে চেক এবং নগদ তুলে দেওয়া হয়েছে। তার বাইরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তার বাবা আসলে যেহেতু মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি, সেক্ষেত্রে কেন এত দেরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে রাজনৈতিকভাবে যাতে কেউ এই মামলায় অন্তর্ভুক্ত না হয় সেজন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে আসলে বিশ্লেষণ করছেন কারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত এবং সেই জড়িত ব্যক্তিদেরকে মূলত যাতে এই মামলায় আসামি করা হয় সেজন্য তারা কিছুটা সময় নিচ্ছেন। হয়তো আজকে রাত কিংবা আগামীকালের মধ্যেই তারা ফাইনাল যে মামলার ড্রাফট সেটি শেষ করে কিন্তু তাদের যে মামলা সেটি আসলে শেষ করতে পারবেন। এবং যে উপদেষ্টারা রয়েছেন গণশিক্ষা উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা, তারা দুজনে কিন্তু বলেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত, কোন সংগঠন বা কে সেই বিষয়টি তারা দেখবেন না, তারা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনার ঘোষণা তারা দিচ্ছেন। সেই সাথে এই পরিবারটি যাতে ভবিষ্যতে আর্থিকভাবে যাতে তারা অসচ্ছল না হয়, তারা যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সেই ক্ষেত্রে তাদের ব্যবস্থা গ্রহণ সরকার থেকেই করবে। সেই সাথে যেহেতু তিনি আরো কয়েকটি সংগঠনের নাম বলেছেন যারা তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিবেন, সব মিলিয়ে কিন্তু আজকে আমরা দেখেছি 7 লাখ টাকার মতো আর্থিক সহায়তা করেছে। সেই সাথে পরিবারের সদস্যদেরকে কিন্তু এই যে ঘটনার সেটির আসলে সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা তিনি দিয়েছেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। অতীত অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন, বহু বছর তাদের অপকর্ম দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের আহ্বান জানান মুজিবুর রহমান। তবে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলামী ধ্যান ধারণায় রাষ্ট্রে কাঠামো নির্ধারিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই মন্তব্য করেন জামায়াত নেতা। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করে। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন হবে না। এই নির্বাচন অতীতে যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি ওই রকমই নির্বাচন একটা হইতে পারে, যার আলামত আপনারা 2014-তে দেখেছেন, 2018-তে দেখেছেন, 2024-এ দেখেছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সকালে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এই দাবি জানান তিনি। ডক্টর মাসুদ বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবি জানান তিনি। এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম। বলেন, 15 বছরে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ঢাকা মহানগরীতে প্রায় 350 কেন্দ্রে 50,000 জামায়াত নেতাকর্মী অংশ নিয়েছেন সিরাত পাঠ পরীক্ষায়।
বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে আন্দোলনে নামাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় এনেছিলেন আ.ব.ম. মোস্তফা আমিন। এর আগে ফরওয়ার্ড পার্টি করতেন, পরে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে অসহায় মানুষদের রাজধানীতে এনে একটি রাজনৈতিক শক্তির জানান দিতে চেয়েছিলেন তিনি। এজন্য 9 সদস্যের কমিটিও করেন, যাদের ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ফন্দি। সহকর্মী আখলাকুস সাফা ও বি.এম. খোরশেদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য। ছবি তুলেছেন নাহিদ হোসেন। 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে, কোনো সুদ দিতে হবে না। এজন্য যেতে হবে রাজধানীর শাহবাগে। একথা বলে 25 নভেম্বর ঢাকায় আনা হয় হাজার হাজার মানুষ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে কোনো এক সংগঠন লিফলেট বিলিয়ে ফর্ম পূরণ করিয়ে নিয়ে আসে তাদের। স্থানীয় পর্যায়ে কে বা কারা সংগঠিত করেছিল তাদের, এর খোঁজ নিতে আমরা মানিকগঞ্জের পথে। সেদিন ঢাকায় গিয়েছিলেন ক্ষুদ্র খামারি কালাম, ফিরে এসেছেন মার খেয়ে। কি বলা হয়েছিল তাকে? ওই জায়গায় হয়তো বসবো, ডক্টর ইউনূস আসবো, আসার পরে বলবো বিস্তারিত সব কিছু কেমনে কি। ডক্টর ইউনূস যেহেতু ক্ষুদ্র ঋণের একটা উদ্যোক্তা, উনি ভালো একটাই করে, ওই হিসাবে আমি গেছি যে হয়তো উনি লোন দিতে পারে আর কি সরকারের পক্ষ থেকে। একই গ্রামে এমন আরেক দোকানিকেও নেওয়া হয় একই কথা বলে। ডক্টর ইউনূসের এইগুলা প্রতিষ্ঠান, এগুলো শুনে বিশ্বাস হয়ে গেছে। কে তাদের সংগঠিত করেছিলেন? সবচেয়ে বেশি এসেছে দবির উদ্দিনের নাম। 2 মাস ধরে ওই গুজব চাউর করেছিলেন তিনি। বিশ্বাসের কারণ, তার একটি স্কুল আছে। এই স্কুলে অর্গানাইজ করা হয়েছিল, তাই না? এখান থেকে 4টা বাসে করে রওনা দিয়েছিল 25 তারিখ সকালে। ভবনটার মালিক তো সে, এই জন্য নামটা স্কুলে চলে আসে। প্রায় 200 নারী পুরুষকে ঢাকায় নিয়ে যান দবির। এর আগে ফর্ম পূরণ করান। দবির এ চক্রে আসেন নাসিমার মাধ্যমে। সে বিমাকর্মী, গ্রামের দরিদ্র নারীদের সাথে সখ্যতা তার। তাছাড়া এনজিও পরিচয়ের কারণে অনেকেই ডক্টর ইউনূসের নামে ছড়ানো গুজব বিশ্বাসও করে ফেলেন। বিদেশে টাকা পাচার করে গেছে, ওই টাকাগুলা দেশে ফেরত আনলে পরে ওই টাকাগুলা মানুষের ঋণ হিসাবে দিব বিনা সুদে। ডক্টর ইউনূসের নাম বলছে, এর জন্য ওই বিশ্বাসটা হয়ে গেছে যে আসলে হইতে পারে এরকম। এনজিও আছে একটা, যাচাই করার কোনো সুযোগ পায় নাই। ওনার সাথে কথা হয়েছে, বলছে 25 তারিখে আমার ঢাকা যেতে। সিংগাইর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আরও 4টি বাস। সেখানে তাদের সংগঠিত করে জোহরা বেগম, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন নামে 3 জন। সেখানেও গল্পটা ছড়ান একই রকম। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এভাবেই হাজার হাজার মানুষ জড়ো করতে চেয়েছিলেন মোস্তফা আমিন। প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তি? 2022-এর নভেম্বর পর্যন্ত তাকে পাওয়া যায় ফরওয়ার্ড পার্টির ব্যানারে। আহ্বায়ক ছিলেন তিনি। রাজনৈতিক কোনো শক্তি হতে পারেনি সে পার্টি। মাঝের সময়টায় কোনো খোঁজ ছিল না। 5 আগস্টের পর ধানমন্ডিতে অফিস নেন বেনামে। তখন থেকেই শুরু ঋণের নামে আন্দোলনের ফাঁদ। গ্রামের মানুষ তো দেখি বোঝা যায় ওনারা কেমন আসে, তো জিজ্ঞেস করি আন্টি আপনি কেন আসছেন বা ঋণ কি পাইছেন কিনা। তো আমি এমন কাউকে পাইনি যে সে ঋণ পাইছে। 25 নভেম্বরকে সামনে রেখে 9 সদস্যের কমিটি করা হয়েছিল। আহ্বায়ক মোস্তফা আমিন, সদস্য সচিব আবুল বাশার ছাড়া বাকি সবাই সমর্থক। 18 আগস্ট শাহবাগে আরেকটি সমাবেশ করেছিল তারা। 30 আগস্ট সমাবেশ করে চাঁদপুরে। আর 11 নভেম্বর নওগাঁয় বিনা সুদে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ হবে বলে সদস্য সংগ্রহ করছিল তারা। 25 নভেম্বর আটক করা হয় মোস্তফা আমিন সহ 19 জনকে। কি পাওয়া গেল প্রাথমিক তদন্তে? বিনা সুদে পুঁজি নিব, তো তার মানে কি দাঁড়াচ্ছে যে মানুষকে টাকার প্রলোভন দেখায় উনি ওনার নিজের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করতেছে। মানে উনি কিন্তু ওনার ফরওয়ার্ড পার্টিতে কিন্তু উনি সফল হতে পারে নাই, কারণ ওইখানে হয়তো পাবলিক সমর্থনটা ওইভাবে পাওয়া যায়নি। স্থানীয় পর্যায়ে এতদিন ধরে ঋণের ফাঁদের এ খবর কেন আগে থেকে টের পেল না পুলিশ, জানতে চাই মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে। সম্পূর্ণভাবে না আসলেও বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে তথ্যগুলো আসছে, কিন্তু অর্গানাইজ আকারে হয়তো বা ছিল না। পুলিশ জানায় এ নিয়ে আরো গভীর তদন্ত চলছে। বারবার রাজনৈতিক শক্তি হতে চেয়েও না পেরে এবার এ সুযোগটা নিতে চেয়েছিলেন এই মোস্তফা আমিন সহ অন্যান্যরা। শেষমেশ আশায় গুড়ে বালি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে তাদের শাস্তির বিধান রয়েছে, কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের কোনো পদ্ধতিতে শাস্তির আওতায় আনা যায় সেটা খতিয়ে দেখা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানালেন এই আহ্বান। সকালে সুষ্ঠু নির্বাচন নিয়ে ছায়া সংসদের আলোচনায় এসব কথা বলেন তিনি। জানান ডিসেম্বরের 31 তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, অতীতের মতো নির্বাচন কমিশনের উপর এবার কোনো চাপ নেই, তবে এবারের চ্যালেঞ্জগুলো হলো ভোটার তালিকা তৈরি, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটার তালিকা করা। বলেন, নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি বলেও মনে করেন বদিউল আলম মজুমদার। ঠিক আছে, সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে তারা নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনটা রয়েছে বলে আমি মনে করি। শেখ হাসিনার পতনের পরে ইস্কনের আন্দোলন এবং ভারতের বিবৃতি পক্ষপাতমূলক, এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় তিনি যোগ দেন। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অশুভ শক্তির মোকাবেলা করতে হবে, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল হবে, এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ইস্কন ইস্যুতে বিবৃতি দেয়ায় ভারতেরও সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একজনকে গ্রেফতার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না, এটা পক্ষপাতমূলক। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি, তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরে যায়নি বলে মনে করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানুয়ারিতে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক সমর্থন মিলবে, সে ব্যাপারেও আশাবাদী এই কূটনীতিক। 2017 সালে নতুন মাত্রা পায় রোহিঙ্গা সংকট। এ দফায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ে মিয়ানমারের প্রায় 10 লাখ রোহিঙ্গা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর তাদের ফেরাতে মিয়ানমারের সাথে শুরু হয় আলাপ আলোচনা, সই হয় 2টি চুক্তি। যদিও কাজের কাজ হয়নি কিছুই। একজন রোহিঙ্গাকেও এখনো ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে 2019 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে চীনসহ ত্রিপক্ষীয় চুক্তি সই করে বাংলাদেশ। সেই প্রচেষ্টারও কোনো ফল নেই গেল 5 বছরে। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুততম সময়ে সে আহ্বানে সাড়া দিয়ে জানুয়ারিতে রোহিঙ্গা নিয়ে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে জাতিসংঘ। আর এখানেই আশার আলো দেখছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। একটা কনফারেন্সের সিদ্ধান্ত নিতে নিতে আপনার ডিসেম্বরের কাছাকাছি শেষ দিকে চলে যায়, যখন জেনারেল অ্যাসেম্বলির শেষ পর্যায়ে আসে। আমরা এটা নভেম্বরের 3য় সপ্তাহে করে ফেলতে পেরেছি। তাতে বোঝা যাচ্ছে যে কূটনৈতিকভাবে আমরা সফল যেমন হয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যাটিকে সমাধান করবার জন্য তাদের যে আগ্রহ সেটাও ব্যক্ত হয়েছে। এখন এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। বিগত সরকার এই ইস্যুতে ঠিক পথে ছিল না দাবি করে নতুন করে অনেক কিছু করতে হবে বলেও জানান পেশাদার এই কূটনীতিক। আমরা এই ইস্যুটিকে শুধু পুনরুজ্জীবিত করার নয়, বরঞ্চ এর একটা টেকসই সমাধানের দিকে অগ্রসর হওয়ার আশা রাখি, যাতে করে রোহিঙ্গারা তাদের দেশে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে, তাদের সম্পূর্ণ অধিকার নিয়ে ফিরে যেতে পারেন।
এটা হচ্ছে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকটের মতো ইস্যুতে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন ডক্টর খলিলুর রহমান। এই যে পলিটিক্যাল ক্যাপিটাল, এইটাকে ভালোভাবে ব্যবহার করাটাই আমাদের সবচেয়ে বড় কাজ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালী দুর্গম ঘাসিয়ার চরে আবারও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। এক রাতেই লুট হয়েছে অর্ধশতাধিক দোকান। স্থানীয়দের মতে ডাকাত জলদস্যুর নির্যাতন ধীরে ধীরে কমে আসতে শুরু করেছিল জনবিচ্ছিন্ন এই দ্বীপে, কিন্তু গত কয়েক মাসে ফিরেছে পুরনো সেই আতঙ্ক। চরকে সুরক্ষিত করতে প্রশাসনের কঠোর অবস্থান চান চরবাসী। মেঘনার বুকে জেগে ওঠা জনবিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী হাতিয়ার ঘাসিয়ার চর। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যেন ছড়িয়ে রয়েছে চর জুড়ে। সরকারিভাবে সুযোগ সুবিধা নিশ্চিত না হলেও সামাজিকতা কিংবা নিজেদের মধ্যে একতাবদ্ধে বেশ শান্তিতেই থাকেন চরের মানুষ। তবে উদ্বেগ বা উৎকণ্ঠাও আছে। এর মাঝে যুক্ত হয়েছে ডাকাত আতঙ্ক। চরে জনবসতির গোড়াপত্তন মাত্র ৮ বছর আগে। প্রথম দিকের ডাকাত আর জলদস্যুর নির্যাতন পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠা করে চরবাসী, কিন্তু গত কমাসে আবারও পুরনো আতঙ্কের হানা। সবশেষ গেল ২৪ নভেম্বর ঘাসিয়ার চরে হামলা চালায় ডাকাত দল। লুট করে ৩টি বাজারের অর্ধশতাধিক দোকানপাট, গৃহস্থের গরু ধান থেকে শুরু করে গৃহিণীর স্বর্ণালঙ্কার। ১-১.৫ কোটি টাকার মাল নিয়ে গেছে, এবং মহিষ, গরু, ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে, এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে। টাঙ্গি থেকে বাবলু ডাকাত, তারপরে মামুন ডাকাত, তারপরে আব্দুরব ডাকাত, এগুলা সবগুলা ভাঙচুর করে নিয়ে গেছে। বাঘা দেখছি, বড় ভাগা একটা দেখছি, আর ছোট অস্ত্র লাগে কেন দেখছি। আমার পরিবারের ফিরছে, আমার ছেলেরে ফিরছে, আমার নাতি দুগা আছে, নাতি দুটারে ফিরছে। রাতভর লুটপাট শেষে 8টি ফিশিং ট্রলারে মালামাল সমেত পালিয়ে যায় ডাকাত দল। চরবাসীর অভিযোগ, জনপদকে সুরক্ষিত করতে তেমন কোনো গরজ নেই প্রশাসনের। এখন ডাকাতের হামলা, আমাদের টাকা পয়সা যা কিছু আছে ইত্যাদি মালগুলো সবগুলো 8টা বোট মজা লেগে গেছে। আমরা কোন সময় আবার হামলা করি বসে, আমরা এখন পুরোপুরি আতঙ্ক, আমরা নিরাপত্তা চাই। খুব নিরাপত্তার অভাব, আমাদের এখানে পুলিশ পাড়ি একটা দরকার। নদীপথ ব্যবহার করেই মূলত এসব ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত নির্মূলে নিজেদের অপারগতার কথা জানায় কোস্টগার্ড। বিষয়টা হচ্ছে কি, এখানে কোস্টগার্ডের লোকের থেকে হচ্ছে আপনার ওরা অতিরিক্ত চালাক। এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্স লোক সাজানো আছে, একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায়। চরবাসী জানায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও যোগাযোগ দুরূহ হওয়ায় থানায় মামলা হয়েছে কেবল একটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বাংলাদেশ নিয়ে যে কোনো ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই সমর্থন দেবে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নিজেদের এই অবস্থানের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেন, বিশ্বের কোথাও কোনো ধর্মের মানুষের উপর নির্যাতনকে সমর্থন করেন না তিনি। তবে বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয় তাদের বিষয়ে সিদ্ধান্ত পররাষ্ট্রনীতির অংশ। মমতা জানান, তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে অন্য দেশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন করা। বাংলাদেশ নিয়ে তার প্রশাসন তাই ভরসা রাখছে মোদী সরকারের উপরই। আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারে। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন আরও 8টি মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। রাজধানীতে ইমরান খানের দল পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে বুধবার মামলাগুলো দায়ের করে ইসলামাবাদ পুলিশ, যা নথিভুক্ত হয়েছে রাজধানীর 3টি থানায়। অভিযোগ, পুলিশের উপর হামলা, 144 ধারা লঙ্ঘন সহ সরকারি কাজে বাধা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় পিটিআই, যা ঘিরে ব্যাপক সংঘাত সহিংসতা ছড়ায়। গ্রেপ্তার হন 4000-এর বেশি, প্রাণ হারান 6 নিরাপত্তা কর্মী। সেনা বিদ্রোহী লড়াইয়ে অগ্নিগর্ভ সিরিয়া। দুদিনের দেশটির আলেপ্পো অঞ্চলে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেই তালিকায় রয়েছেন 19 বেসামরিক। সশস্ত্র গোষ্ঠী HTS এর দাবি, পুনর্দখল করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত বহু এলাকা। সিরীয় ও রুশ সেনাদের অভিযানের জবাব দিতেই চালানো হচ্ছে পাল্টা হামলা, দাবি তাদের।
বিদ্রোহীদের কবজায় এখন সিরিয়ার আলেপ্পো সংলগ্ন বিশাল এলাকা। হায়াত তাহরির আল শাম বা এসটিএস এর নেতৃত্বে কোণঠাসা দেশটির সামরিক বাহিনী অনেক অঞ্চল থেকেই সৈন্যরা পিছু হটছে। বুধবার শুরু হওয়া সংঘাতে আলেপ্পোর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা। আসাদ প্রশাসনের হাত থেকে 15টি এলাকা এবং একটি সামরিক ঘাঁটি পুনর্দখলের দাবি এসটিএস এর। সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে দুদিনে প্রাণ ঝরেছে বহু মানুষের। মানবাধিকার সংস্থাগুলো বলছে সে তালিকায় রয়েছে 19 বেসামরিক। বলা হচ্ছে 2020 সালের পর এটাই বিদ্রোহীদের সবচেয়ে বড় তৎপরতা সিরিয়ায়। এসটিএস এর দাবি সম্প্রতি তাদের নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে হামলা জোরদার করেছে সিরীয় ও রুশ সেনারা, যাতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। দাবি নাগরিকদের ভূখণ্ডে ফেরাতেই তাদের পাল্টা প্রতিরোধ। বেসামরিকদের লক্ষ্য করে হামলা, হত্যা ও বাস্তুচ্যুত করার পাল্টা জবাব দিচ্ছে সামরিক বিভাগ। কর্তব্য পালনের জন্যই এই লড়াই, স্বৈর শাসনের অবসান ঘটানোই লক্ষ্য। তাছাড়া স্বাধীন এলাকায় জনতার উপর বর্বরতা বন্ধের যে পদক্ষেপ নিয়েছি, এই অভিযান তারই শুরু। একসময় আল কায়দার সিরিয়ান শাখা হিসেবে পরিচিত ছিল এসটিএস, পরে নুসরা ফ্রন্ট নামে আত্মপ্রকাশ ঘটায়। বর্তমানে তারা পরিচিত হায়াত তাহরির আল শাম নামে। আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ সিরিয়ায় রয়েছে বেশ কয়েকটি দেশের সামরিক উপস্থিতি। বাশার আল আসাদ সরকারকে সহযোগিতা করছে ইরান ও রাশিয়া। বিদ্রোহীদের আবার সমর্থন দেয় তুরস্ক। এদিকে কুর্দি বাহিনীর পক্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবৈধ অভিবাসন ঠেকাতে এবার চুক্তি সই করল যুক্তরাজ্য, ইরাক। মানব পাচারের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা হাতে নিয়েছে দেশগুলো, যার আওতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণের জন্য ইরাকের আইনশৃঙ্খলা বাহিনীকে 3 লাখ পাউন্ডের সহায়তা দেবে যুক্তরাজ্য। পাশাপাশি অর্থ সহায়তা পাবে ইরাকের কুর্দিরাও। তাদের দেয়া হবে 2 লাখ ব্রিটিশ পাউন্ড। এছাড়া পারস্পরিক সহযোগিতায় আরও বেশি পরিমাণে মানব পাচার সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভাগাভাগি করবে বাগদাদ, লন্ডন। অবৈধ অভিবাসন ঠেকাতে বাড়বে দুদেশের যৌথ অভিযান। ইরাকের দাবি, মানব পাচারকারীদের বিচারের আওতায় আনতেই এই চুক্তি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী খান তাজনিন আহসান। আমাদের সাথেই থাকুন।